বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর আচ্ছা আচ্ছা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। ইতিপূর্বে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম থেকে নবম অধ্যায়ের পর্যন্ত আমরা পড়িয়েছি। তো আজকে আমরা আলোচনা করব যে বিভিন্ন অধ্যায় ভিত্তিক কী ধরনের প্রশ্ন হতে পারে, তো প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তা আজকে আমরা প্রথম এবং চতুর্থ অধ্যায়ে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে তো সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো এখানে একটু বলে রাখি যে এখন সৃজনশীল হওয়ার কারণে প্রত্যেকটা প্রশ্ন যেহেতু 10 নম্বরের প্রশ্ন 4 ভাগে ভাগ হয়ে যায়, তো ভাগ হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে ছাত্রছাত্রীরা যখন সঠিক উত্তরগুলো দেয় তখন দেখা যায় 10-এর মধ্যে 9 খুব সহজেই পাওয়া যেতে পারে। তো অন্যদিকে আবার যদি একটু ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে আবার নাম্বার খুব দ্রুত কমে যেতে পারে। তো এই কারণে যে প্রশ্নগুলো থাকে তো এই প্রশ্নগুলোর আনসার টু দ্য পয়েন্টে হওয়াটা খুব জরুরি। যদি টু দ্য পয়েন্টে আনসার না হয় তো সেক্ষেত্রে প্রশ্নগুলো ভুল হয়ে যেতে পারে। তো আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমটা তো জ্ঞানমূলক প্রশ্ন, তো জাস্ট এক কথায় উত্তর, যেমন বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। তো হয়ে গেল। তো এর মধ্যে যদি কেউ লেখে যে বাংলাদেশের 1 নম্বর ক বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলেও সঠিক। যদি শুধু ক নাম্বার লিখে ঢাকা লেখে তাহলেও সঠিক। তবে প্রশ্নগুলো যখন উত্তরটা দেয়া হবে তো খাতার মধ্যে উত্তরটা কিভাবে প্রেজেন্ট করা হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। খাতার মধ্যে যদি উত্তরটা সুন্দর করে প্রেজেন্ট করা হয়, হাতের লেখাটা যদি ভালো হয়, ক নাম্বার থেকে খ নাম্বার যদি একটু বিরতি দিয়ে লেখা হয়, আবার খ নাম্বার থেকে গ যদি একটু বিরতি দিয়ে লেখা হয়, তো এভাবে যদি প্রশ্নগুলো আনসার করা হয় তাহলে দেখা যায় যে বেশি নাম্বার খুব সহজেই পাওয়া যেতে পারে। তা আরেকটা বিষয় হচ্ছে ঘ এবং ঘ নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপার থাকে। তো তারপরেও সেখানে দেখা যায় যে এক লাইনের একটা উত্তরটা থাকে যেটা মানে কিওয়ার্ড বলা চলে, অর্থাৎ ওই প্রশ্নের উত্তর আসলে ওটাই। তো বাকি অন্যান্য লাইনগুলো লিখতে হয় সেই উত্তরটাকে সাপোর্ট দেওয়ার জন্যে, আরও ভালোভাবে বোঝানোর জন্যে হয়তো আরও কিছু প্রাসঙ্গিক কথাবার্তা লিখতে হয়, কিন্তু মূল কি উত্তর থাকে এক লাইনের মধ্যে, তো সেই লাইনটা যেন খুব ভালোভাবে হয়। তো অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা প্রশ্নের উত্তর দেয় কিন্তু অনেক কথা লিখছে, কিন্তু মূল যে উত্তরটা চাওয়া হয়েছে তো সেই কথাটা নাই, বাকি অনেক কিছু লিখে রাখছে। তো সেক্ষেত্রে কিন্তু নাম্বার খুব সহজেই কমে যায়। তা আজকে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলোর কিছু নমুনা আমরা দেখানোর চেষ্টা করব। আর সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে, তো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে সেখানে আমরা কিছু প্রশ্ন দেখানোর চেষ্টা করব এবং তার উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এখানে যেটা করা যেতে পারে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা যায় যে অনেকগুলো রাইটারের বই রয়েছে, তো এর মধ্য থেকে যদি মোটামুটি কেউ 4-5টা বই ফলো করে এবং ওই বইয়ের মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেয়া আছে তো সেই প্রশ্নগুলো যদি কভার করে তো তাহলেও দেখা যাবে যে পরীক্ষার মধ্যে এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর তারা মানে কমন পড়ে যাবে। তো সেক্ষেত্রে 4-5টা বই যদি কয়েকটা বন্ধু মিলে একজন এক রাইটারের বই কেনা হয় তাহলে দেখা যাবে যে খুব সহজেই শেয়ার করে এই প্রশ্নগুলো একজনেরটা আরেকজন, অর্থাৎ একে অপরের বই শেয়ার করে সেখানে যে প্রশ্নগুলো আছে তো সেই প্রশ্নগুলো দেখে নিলে তাহলে সুবিধা হবে। খুব বেশি বই কিনতেও হবে না, আর যেটা হবে যে বিভিন্ন বইতে কি ধরনের প্রশ্ন আছে, এক বইতে দেখা যায় কোনো চ্যাপ্টার কোনো বইয়ে ভালো আছে, আবার অন্য বইতে আবার আরেকটা চ্যাপ্টার ভালো আছে। তো এই কারণে আমি বলবো যে যাদের সম্ভব হয় তারা 2টা বই যদি কিনতে পারে, যাদের সামর্থ্য আছে অন্তত 2টা বই কেনা ভালো।
আর যদি সেটা না থাকে তাহলে কয়েক বন্ধু মিলে তাদের বইগুলো শেয়ারিং করে যদি পড়ে তাহলে তোমরা উপকৃত হবে আশা করি। তো আমরা প্রশ্নের কিছু নমুনা দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম অধ্যায় বেশ মোটামুটি বেশ বড় প্রথম অধ্যায়টা, এবং এখানে ভূগোল কাকে বলে, মানব ভূগোল বলতে কি বোঝায়, মানব ভূগোলের কি কি শাখা রয়েছে, এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছে। এবং এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল এবং মহাদেশগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আছে। তো যেটা করতে হবে যে এখান থেকে সংক্ষিপ্ত মহাদেশগুলোর যে সংক্ষিপ্ত বর্ণনা আছে এই বর্ণনাগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে যে কোন মহাদেশ আয়তন কেমন, জনসংখ্যা কেমন, সেখানকার খনিজ সম্পদ কেমন, অর্থাৎ এক নজরে বলতে যে প্রশ্নগুলো বোঝায় সেরকম আর কি। অর্থাৎ যদি অন্তত 8-10 লাইনে একটা মহাদেশ সম্বন্ধে লেখা হয় তাহলে যেন সেই মহাদেশ সম্বন্ধে একটা পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। তো এরকম একটা ধারণা মহাদেশগুলো সম্বন্ধে রাখতে হবে। এছাড়া কয়েকটি দেশ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে এশিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ রয়েছে, ভারত রয়েছে, জাপান এবং দক্ষিণ কোরিয়া রয়েছে। তো এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এবং ইউকে রয়েছে। তো এই সমস্ত দেশগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশ আছে যেগুলো আয়তনে অনেক বড় এবং জনসংখ্যাও অনেক বেশি। তো তাদের প্রেক্ষাপট, তাদের দেশের কালচার, তাদের উন্নয়ন, তাদের প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম। আবার বাংলাদেশের কাছাকাছি কিছু দেশ আছে, যেমন আয়তনের দিক থেকে অবশ্যই, যেমন দক্ষিণ কোরিয়া। তো সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার আয়তন খুব বেশি নয় এবং জনসংখ্যা মোটামুটি 6 কোটির মতো। অর্থাৎ সম্পদের দিক থেকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণ জনসংখ্যা অনুপাতে খুবই কম, আয়তনও অনেক কম, কিন্তু এখানে মানব সম্পদটাই প্রধান সম্পদ বলা যেতে পারে, যদি আমরা তাদেরকে সম্পদে রূপান্তর করতে পারি। তো দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম ছিল প্রায়। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সম্পদ বলতে তেমন কিছু নেই এবং তাদের কৃষি সম্পদও বাংলাদেশের চাইতে কম। তো কিন্তু তারা তাদের জনশক্তিকে সম্পদে রূপান্তর করতে পেরেছে। তো এটাই মূলত তাদের সফলতার চাবিকাঠি। তো ইত্যাদি প্রেক্ষাপটে আমরা যখন থিওরিগুলো পড়িয়েছি তখন এরকম তুলনামূলক আলোচনাগুলো আমরা করেছি। তা আজকে আমরা মূলত প্রশ্নগুলো কীরকম হবে সেই বিষয়গুলোই আসলে দেখার চেষ্টা করব। তো এখানে যেমন রয়েছে কোনটি মানব ভূগোলের আলোচিত বিষয়। তো এখানে রয়েছে জনসংখ্যা, অর্থনীতি, রাজনীতি, সবগুলোই। তো এখানে আমরা তাহলে খেয়াল রাখতে হবে যে ভূগোলের সংজ্ঞাটা কী ছিল। তো ভূগোল কি করে? তো ভূগোল মানুষ এবং পরিবেশের মধ্যকার সম্পর্ক আলোচনা করে স্থান এবং কালের সাপেক্ষে। মানুষ এবং পরিবেশের মধ্যকার যে সম্পর্ক, তো সেই সম্পর্ক আলোচনা করে স্থান এবং কালের সাপেক্ষে। অর্থাৎ মানুষ এবং পরিবেশের মধ্যে একটা সম্পর্ক নিশ্চয়ই রয়েছে এবং সেই সম্পর্কটা সময়ের সাথে সাথে যেমন পরিবর্তন হয়, তেমনিভাবে একই সময়ে দুটি ভিন্ন ভিন্ন জায়গায় সম্পর্কটা ভিন্ন রকম হয়। যদি আমরা একটা উদাহরণ হিসাবে চিন্তা করি, যেমন কিছু কিছু উপজাতি রয়েছে যারা পাহাড়ে বসবাস করে, যেমন গারো উপজাতিদের কথাই যদি বলি, তারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং তারা মনে করে যে আমরা হলো বনের সন্তান, অর্থাৎ বনকে তারা মায়ের মতো দেখে। তো বনের প্রতি যদি এরকম আচরণ কারো হয় তাহলে তারা বনের সাথে যেভাবে ব্যবহার করবে, তা আবার অন্য আরেকটা গ্রুপ তারা যদি বনটাকে শুধু তাদের সম্পদ অর্জনের একটা জায়গা হিসাবে দেখে তাহলে তাদের আচরণ বনের প্রতি ভিন্ন রকম হবে। এটা জাস্ট একটা উদাহরণ। তো এই কারণে দেখা যায় যে পৃথিবীর প্রায় সব উপজাতিদের মধ্যেই যারা বনে বসবাস করে তারা বনটাকে খুব যত্ন করে ব্যবহার করে এবং সেখান থেকে তারা যখন কোনো সম্পদ আহরণ করে তখন ওই সম্পদ থেকে যেন আবার রিপ্রোডিউস হতে পারে সেই পরিমাণ রেখে তারা আহরণ করে, একবারে সব নিঃশেষ করে দেয় না।
তো এটা হলো তাদের আচরণের একটা ধরন। তো একইভাবে পরিবেশের সাথে যে মানুষের আচরণ, এটা স্থান ভেদে পরিবর্তন হয়, আবার সময় ভেদেও পরিবর্তন হয়। একইভাবে উদাহরণটা আরেকভাবে দেওয়া যেতে পারে যে ব্রিটিশ আমলে তখন সুন্দরবনের বাঘকে একটা ক্ষতিকর প্রাণী হিসাবে বিবেচনা করা হতো এবং সেই বাঘ যদি কেউ মারতে পারে তাকে পুরস্কৃত করা হতো। তো এটা হলো ব্রিটিশ আমলের কথা বলছি। তো সেই সুন্দরবন এখনও রয়েছে এবং বাঘও এখনও রয়েছে। তো এখন সময়টা পরিবর্তন হয়েছে। সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে এখন কি হচ্ছে যে এখন যদি সুন্দরবনে কেউ বেড়াতে যায়, তাহলে যদি সেখানে অস্ত্রধারী গার্ড থাকে সাথে, কিন্তু সেই যারা ভ্রমণ করতে যারা গিয়েছে তাদের কেউ যদি বাঘের দ্বারা আক্রান্ত হয়, তাহলে ফাঁকা গুলি করে বাঘকে তাড়ায় দেওয়া হয়, তারপরে বাঘকে গুলি করা হয় না। তো এটা হচ্ছে একই জায়গাতে দুইটি ভিন্ন ভিন্ন সময়ের প্রেক্ষাপটে মানুষের বাঘের প্রতি মানুষের আচরণ। তো এটাই বলা হচ্ছে যে মানুষ এবং পরিবেশের যে সম্পর্ক, তো সেই সম্পর্ক সময় এবং স্থানের সাপেক্ষে কিভাবে পরিবর্তন হয়, এটা ভূগোল আলোচনা করে থাকে। তো একইভাবে ভূগোলের আবার প্রধানত দুইটি শাখা রয়েছে, একটা হচ্ছে মানব ভূগোল আর একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলে যে বিষয়গুলো প্রকৃতির মধ্যে রয়েছে, অর্থাৎ মানুষের হাত নেই, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন পাহাড় পর্বত, নদী নালা, জলবায়ু, তো ইত্যাদি বিষয়গুলো প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। অন্যদিকে মানবীয় ভূগোলে বা মানবিক ভূগোলে মানুষের তৈরি যে সমস্ত জিনিস আছে, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন ভাষা, ধর্ম, রাজনৈতিক অঞ্চল, তো ইত্যাদি। অর্থাৎ যেগুলো মানুষ তৈরি করেছে, প্রকৃতিগতভাবে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, মানব সৃষ্ট যে বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো নিয়ে মানব ভূগোলে আলোচনা করা হয়। তাহলে সব প্রশ্নের এত ব্যাখ্যা করা সম্ভব না, প্রয়োজনও নাই। তো আমরা মাঝে মাঝে দু একটা একটু দেখব। তো এখানে যদি আমরা দেখি যে কোনটি মানব ভূগোলের আলোচিত বিষয়, তাহলে এখানে দেখা যাচ্ছে জনসংখ্যা, অর্থনীতি, রাজনীতি সবগুলোই। তো জনসংখ্যাও এটা প্রাকৃতিকভাবে মানুষ, এখানে মানুষের সম্পৃক্ততা রয়েছে। অর্থনীতি এখানেও এটাও মানুষ তৈরি করেছে, রাজনীতি এটাও মানুষ তৈরি করেছে, সুতরাং এটার উত্তর হবে সবগুলোই। তো এভাবে এরকম এক একটা প্রশ্ন থেকে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটাই উদ্দীপকের মাধ্যমে এটা গ এবং ঘ নাম্বারের যে প্রশ্ন, সেই প্রশ্ন সেভাবেও করা যেতে পারে। তো এখানে মূলত যেটা প্রয়োজন যে প্রত্যেক টপিকের যে সাব টপিকগুলো আছে, প্রত্যেক অধ্যায়ের যে সাব টপিকগুলো আছে, সেই টপিকগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট প্রয়োজন। তো সেটা যদি থাকে, তাহলে ওই টপিকের উপরে যে প্রশ্ন যেভাবেই করা হোক না কেন, আমি মনে করি যে একটা ছাত্রছাত্রীর পক্ষে খুব সহজে আনসার করা সম্ভব। এবং ভূগোল একটা সহজ বিষয়, এখানে না বোঝার মতো খুব জটিল কোনো বিষয় নেই, খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো বিষয় নেই। তবে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়কে সম্পর্কযুক্ত করতে পারা। তো এইটা একটু বোঝার ব্যাপার রয়েছে যে একটা বিষয়ের সাথে আর একটা বিষয় কিভাবে সম্পর্কিত। এটা একটু পরে আলোচনায় আমরা আরও ভালোভাবে ক্লিয়ার হবে আশা করি। তো এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে যে ভূগোলের বিভিন্ন শাখা রয়েছে। এখানে পরিবহন ভূগোল, নদীজ ভূগোল, অর্থনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। তো মানব ভূগোলের ক্ষেত্রে কোনটা সঠিক, অর্থাৎ কোন দুইটি মানব ভূগোল আর কি। তো এর মধ্যে পরিবহন ভূগোল এবং আঞ্চলিক ভূগোল, এই দুইটা আসলে রয়েছে মানব ভূগোলের মধ্যে। এছাড়া আর যেগুলো রয়েছে অর্থনৈতিক ভূগোল, এটাও রয়েছে। অর্থাৎ নদীজ ভূগোলটা এইটা শুধু প্রাকৃতিক ভূগোলের মধ্যে, আর বাকি তিনটা মানব ভূগোলের মধ্যে রয়েছে। তো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আগেই বলেছিলাম যে পৃথিবীর মহাদেশগুলো সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা রাখতে হবে। মহাদেশগুলোর অবস্থান কোথায়, তাদের আয়তন কেমন, জনসংখ্যা কেমন, এবং ওই মহাদেশগুলোর প্রধান বৈশিষ্ট্য কী। যেমন আমরা যদি এশিয়ার কথা বলতে পারি, এর মধ্যে যদি একটা বৈশিষ্ট্যের কথা বলতে বলা হয় বা দুইটা বৈশিষ্ট্যের কথা বলতে বলা হয়, তাহলে প্রথমেই আসবে যে এশিয়া মহাদেশ হচ্ছে অনেক বেশি জনবহুল। আরেকটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্যটাই আসবে যে এশিয়া মহাদেশের
খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। তারপরে যদি আরও বলতে বলা হয় তখন বলা হবে যে এখানে মূলত ক্রান্তীয় এলাকা রয়েছে একটা বড় অংশ, তো ভাত এখানকার মানুষের প্রধান খাবার ইত্যাদি ইত্যাদি। তো এভাবে প্রত্যেকটা মহাদেশ সম্বন্ধেই যেন কিছু ধারণা থাকে, সেখানে জনসংখ্যা কী পরিমাণে রয়েছে, সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন, সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা কেমন, সেখানকার মানুষের ভাষাগুলো কেমন, খাদ্যাভ্যাস কেমন, এই বিষয়গুলো যেন একটু একটু তোমরা ধারণা রাখবে। তাহলে মহাদেশ থেকে যে কোনো প্রশ্ন করা হোক আশা করি পারবে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং ৮,৮৪৮ মিটার। তো এটা কোনো কোনো বইতে অবশ্য ৮,৮৫০ মিটার লেখে, কারণ আমরা জানি যে হিমালয়ের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো তোমাদের টেক্সট বইতে যেটা দেয়া আছে তোমরা সেটাই আনসার করবে, আশা করি সেটাই সঠিক ধরে নেওয়া হবে। পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি জলবায়ু অঞ্চল। তো এখানে তুন্দ্রা অঞ্চল, ক্রান্তীয় মরুভূমি জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর নাতিশীতোষ্ণ অঞ্চল, এগুলো হচ্ছে জলবায়ু অঞ্চল। তো এখন বলা হচ্ছে যে ইউরোপের জলবায়ুর ক্ষেত্রে কোনটি সঠিক, অর্থাৎ ইউরোপের মধ্যে কোন ধরনের জলবায়ু, কোন 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 জলবায়ুগুলো দেখা যায়। তো ইউরোপের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে, তুন্দ্রা রয়েছে, তো ক্রান্তীয় মরুভূমি নেই এবং নাতিশীতোষ্ণ এটাও নেই। তো এইভাবে আসলে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। পৃথিবীর কত ভাগ লোক ইউরোপে বসবাস করে, যদিও এরকম প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে দিয়ে দিতে পারে, এই জন্য এগুলো একটু ধারণা রাখা যেতে পারে। আমি আগেই বলেছি যে তোমরা অবশ্যই অন্তত ৪-৫টা বইতে প্রত্যেক অধ্যায়ে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেয়া রয়েছে সেই নির্বাচনী প্রশ্নগুলো অবশ্যই পড়বে এবং সৃজনশীল যে নমুনা উত্তরগুলো দেয়া আছে এবং ওই নমুনা উদ্দীপক দ্বারা যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর চাওয়া হয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই আগে কভার করবে, তারপরে বাকি অন্যান্যগুলো পড়বে। তো এখানে অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটির রচয়িতাকে, এটা হবে র্যাটজেল। তো এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্ন আসলে যে কোনো জায়গা থেকেই আসতে পারে, এটা অনেক সময় বইতে হয়তো পাওয়া নাও যেতে পারে, এরকম প্রশ্ন একটা দিয়ে দিতে পারে। এটা যে প্রশ্ন করবে তার উপরে অনেকটা নির্ভর করে। তো চেষ্টা করতে হবে যে আমাদের প্রত্যেক অধ্যায়ের সাথে যে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো রয়েছে তো সেগুলো যেন আমরা একটু খুব ভালো করে পড়ি। তো এখানে রয়েছে একটা উদ্দীপক, ছোট্ট একটা উদ্দীপক, যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এর উত্তরে রয়েছে নেভাদা ও রকি পর্বতমালা। তো উদ্দীপকের সাহায্যে 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন এখানে একটা প্রশ্ন হলো যে তো বইতে তো বিস্তারিতভাবে রকি পর্বতমালা কোথায় সেটা নেই, নেভাদা পর্বতমালা কোথায় সেটা নেই, কিন্তু বইতে কি ছিল? বইতে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্র সম্বন্ধে ধারণা ছিল। তো নেভাদা পর্বতমালা, রকি পর্বতমালা এটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো সুতরাং কোনো দেশ বা অধ্যায় যেগুলো অধ্যায়ের মধ্যে রয়েছে, যে অঞ্চলগুলোর নাম, অন্তত সেই অঞ্চলগুলোর বিখ্যাত যে সমস্ত জিনিস, সেই বিষয়গুলো যেন একটু ভালো করে তোমরা অবশ্যই পড়বে, কারণ সেখান থেকে প্রশ্ন ওইভাবে দিয়ে দিতে পারে। ইতিপূর্বে আমরা দেখেছি যে অনেক প্রশ্ন করা হয়েছে যেগুলো সরাসরি বইতে সরাসরি নেই, কিন্তু প্রাসঙ্গিক, ওটার সাথে প্রাসঙ্গিক সেভাবে প্রশ্নগুলো করা হয়েছে। তো এখন তুমি যদি প্রত্যেক মহাদেশ সম্বন্ধে একটা ধারণা রাখো, তাহলে কোন বিষয়গুলোর ধারণা রাখতে হবে? সবগুলো বিষয় হয়তো আগেই বলছি যে সবগুলো বিষয় হয়তো বইয়ের মধ্যে থাকবেও না। তার মধ্যে খেয়াল করতে হবে যে কোনো মহাদেশে যদি বিখ্যাত কোনো বনভূমি থাকে সেটা সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে। যদি কোনো বিখ্যাত মরুভূমি থাকে তো সেগুলো সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে। যদি কোনো পর্বতমালা থাকে সেটা সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে। এবং ওই প্রত্যেক মহাদেশের পর্বতমালা যেগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত যদি কোনো পর্বত শৃঙ্গ থাকে, যেমন মাউন্ট এভারেস্টের কথা আমরা জানি, তো এগুলো সেক্ষেত্রে সেগুলো পড়তে হবে। এবং যদি কোনো মহাদেশে বিখ্যাত কোনো প্রণালী থাকে, পৃথিবীতে কতগুলো প্রণালী রয়েছে,
তো যে প্রণালীগুলো অনেক সময় পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে আসে, তো তোমরা যখন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তখন এই বিষয়গুলো কাজে লাগবে। তো সুতরাং এই এখন যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে দেখা যাবে যে এগুলো পরবর্তীতেও কাজে লাগছে এবং ইভেন চাকরির ক্ষেত্রেও কাজে লাগবে। তো বর্তমানে তো ভূগোল বিষয় বিসিএস এর মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়েছে, তো সেখানেও 5 নম্বর বা 10 নম্বর এক্সাক্ট আমার মনে নেই, তো ভূগোলের জন্য নির্ধারিত রয়েছে। তো সুতরাং এই বিষয়গুলো যদি এখন থেকে আর একজন সাধারণ মানুষ হিসাবেই গোটা পৃথিবী সম্বন্ধে একটা ধারণা রাখা উচিত বলে আমি মনে করি। তো অন্তত গুরুত্বপূর্ণ স্থান যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটা ধারণা রাখা দরকার। তো সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমির নাম আমরা সবাই জানি, তো এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আমেরিকার কোন দেশে অধিক পরিমাণ খনিজ তেল মজুদ আছে? এখন এখানে এই প্রশ্নগুলো আসতেই পারে, তো এখানে উত্তরটা হবে ভেনিজুয়েলা। তা আমরা জানি ভেনিজুয়েলা তেল রপ্তানি করে থাকে এবং ভেনিজুয়েলা একটা ওপেকভুক্ত দেশ। তো এরকম আসলে ওই সৃজনশীল হওয়াতে যেটা হয় যে টপিকের বাইরে গিয়ে অনেক সময় কিছু ধারণা রাখতে হয়। তো যেহেতু এটা দক্ষিণ আমেরিকার মধ্যে এবং দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই অধ্যায়ে মহাদেশ পরিচিতি রয়েছে, তো সুতরাং এই প্রশ্নগুলো চলে আসতেই পারে প্রসঙ্গক্রমে। আয়তনে বিশ্বের 7ম এবং জনসংখ্যায় বিশ্বের 2য় বৃহত্তম দেশটি শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি সব দিক থেকেই প্রভূত উন্নতি সাধন করেছে। বিশ্ব অর্থনীতির জন্য দেশটি কম গুরুত্বপূর্ণ নয়। তো এখানে বলা হচ্ছে আয়তনে বিশ্বের 7ম এবং জনসংখ্যায় বিশ্বের 2য় বৃহত্তম। তো জনসংখ্যায় বিশ্বের 2য় বৃহত্তম দেশ, তার মানে প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে ভারত। তো সুতরাং এখানে ভারতের দিকে ইঙ্গিত করা হয়েছে অবশ্যই। এবং বিশ্ব অর্থনীতির জন্য দেশটি কম গুরুত্বপূর্ণ নয়। ভারতে প্রায় 130 কোটির উপরে জনসংখ্যা রয়েছে এবং তাদের অনেক সম্পদ রয়েছে এবং বিশ্বের টোটাল যে বিভিন্ন পণ্যের চাহিদা তার একটা বড় অংশ ভারত থেকে সাপ্লাই দেওয়া হয়। সুতরাং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে যে কিছু নদী রয়েছে বিভিন্ন দেশ এবং প্রত্যেক দেশেরই কতগুলো বিখ্যাত নদী রয়েছে, তো সেই নদীগুলো কোন দেশের, তো এটার ভিত্তিতে অনেক সময় প্রশ্ন হয়ে যেতে পারে। যেমন এখানে কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, মিসিসিপি, তো এই নদীগুলো কোথায় অবস্থিত, কোনটা, তো এইভাবে প্রশ্নগুলো হতে পারে। তারপরে এখানে দেওয়া হয়েছে ভারতের রাজ্য সংখ্যা কত, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। হিমালয়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ হিমালয় যে পর্বত শ্রেণী, সেই পর্বত, এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে পর্বত শ্রেণী আর একটা হচ্ছে পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গ মানে একটা পর্বত, একটা শৃঙ্গ, আর পর্বত মালা মানে হচ্ছে অনেকগুলো শৃঙ্গের সমাহার, অর্থাৎ যত দূর পর্যন্ত হিমালয়ের বিস্তৃতি সেটাই হচ্ছে হিমালয়ের দৈর্ঘ্য হবে। দাক্ষিণাত্য মালভূমি কোন দেশে অবস্থিত? ভারতের রাজধানীর নাম কি? কোনটি ভারতের মরুময় প্রদেশ? আসতে পারে রাজস্থান। একইভাবে বনভূমির পরিমাণ কত, ইত্যাদি প্রশ্নগুলো আসতে পারে। এশিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? শিক্ষার হার বেশি, জনসংখ্যা সবাই দরিদ্র, সবচাইতে জনবহুল, খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। তো কোনটি সঠিক মানে একটা বেছে নিতে হবে। সেক্ষেত্রে জনসংখ্যা সবাই দরিদ্র এই কথা বলা যাবে না, সবচাইতে জনবহুল এটা নিঃসন্দেহে সঠিক, কারণ এত বেশি জনসংখ্যার ঘনত্ব আর কোনো মহাদেশে নেই। জনসংখ্যার দিক থেকে বিশ্বে জাপানের স্থান কত? তো এই ধরনের প্রশ্ন হতে পারে। কোনটি জাপানের উল্লেখযোগ্য শিল্প নয়? তো তৈরি পোশাক, এখানে একটু টেকনিক্যালি প্রশ্ন করা হয়েছে। তো তৈরি পোশাক শিল্পের জন্য লাগে হচ্ছে জনবল, সস্তা শ্রমিক লাগে, আর অন্য যেগুলো রয়েছে সবগুলোর মধ্যেই লাগে হচ্ছে উন্নত প্রযুক্তি। তো জাপানের উন্নত প্রযুক্তি রয়েছে কিন্তু তাদের সস্তা জনবল নেই। তো সুতরাং এখানে প্রশ্নটা তৈরি পোশাক। তো জাপানে বনভূমির পরিমাণ কত? তো এটা নিঃসন্দেহে 60-এর উপরে হবে, 68% যেটা এটাই হবে। দক্ষিণ কোরিয়ার আয়তন কত? তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। পুসান কোন দেশের বন্দর? তো এভাবে একটা
জাপানের অনেক বন্দর, বিখ্যাত বন্দর রয়েছে, তো যে কোনো একটা ধরে চলে আসতে পারে, বা ভারতের কোনো বন্দরের নাম চলে আসতে পারে। তো এই জিনিসগুলো একটু পড়তে হবে। রকি ও অ্যাপালেশিয়ান কোন দেশের পর্বতশ্রেণী? দুটি পর্বতশ্রেণী, খুব বিখ্যাত পর্বতশ্রেণী, রকি এবং অ্যাপালেশিয়ান। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব এবং পশ্চিম প্রান্তে অবস্থিত। তো আরও কিছু প্রশ্ন রয়েছে। টেমস নদী, এটাও খুব বিখ্যাত নদী, লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত, এটা আমরা অনেকেই জানি। তো সুতরাং এটা কোন দেশে অবস্থিত, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। কোনটি যুক্তরাজ্যের প্রদেশ নয়? কোনটি যুক্তরাজ্যের প্রদেশ নয়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কটল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড। তো এখানে ফিনল্যান্ড হচ্ছে আলাদা একটা দেশ, বাকি সবগুলোই হচ্ছে মার্কিন যুক্তরাজ্যের একটা অঙ্গরাজ্য। তো সুতরাং এখানে ফিনল্যান্ড হবে, কিন্তু ফিনল্যান্ড না হয়ে এখানে ইংল্যান্ড দেয়া যেত। এখানে একটু পার্থক্যটা বলে রাখি যে আমরা জানি গ্রেট ব্রিটেন আর হচ্ছে ইউনাইটেড কিংডম, তো এই দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তার মধ্যে হচ্ছে যে গ্রেট ব্রিটেন হচ্ছে শুধু গ্রেট ব্রিটেন বলতে তিনটা রাজ্যকে বোঝানো হয়, অর্থাৎ নর্দার্ন আয়ারল্যান্ড বাদে ইংল্যান্ড, স্কটল্যান্ড আর হচ্ছে ওয়েলস, এই তিনটা রাজ্য মিলে বলা হয় গ্রেট ব্রিটেন। আর নর্দার্ন আয়ারল্যান্ডকে যদি যুক্ত করা হয় সাথে, তাহলে সেটাকে বলে ইউনাইটেড কিংডম। অর্থাৎ ইউনাইটেড কিংডম এটা করা হয়েছিল, তার প্রেক্ষাপটটা হচ্ছে যে যখন জার্মানি যখন তার আশেপাশের দেশগুলোকে আক্রমণ করে তার দেশের সাম্রাজ্য বাড়াচ্ছিল, দেশের আয়তন বাড়াচ্ছিল, তো সেই সময় ব্রিটেন এই কাজটা করতে পারছিল না, কারণ তার আশেপাশে আক্রমণ করার মতো আর কেউ ছিলই না। তো সুতরাং তারা কি করে, পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, তো সেই দেশগুলোকে প্রস্তাব দেয় যে আমরা যুক্তভাবে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে এবং আমরা সহজেই শত্রুর মোকাবেলা করতে পারব। তো সেই প্রস্তাবে আয়ারল্যান্ড সাড়া দেয়, তো এবং আয়ারল্যান্ড সাড়া দিয়ে পরবর্তীতে আবার আয়ারল্যান্ডের উত্তরের যে অংশ তারা ব্রিটেনের সাথে থেকে যায় এবং বাকি অংশ আলাদা স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। তো সেই উত্তর আয়ারল্যান্ড যদি যোগ করা হয় তাহলে হচ্ছে ইউনাইটেড কিংডম, আর যদি উত্তর আয়ারল্যান্ডটা বাদে অন্য যে তিনটা রাজ্য আগে থেকেই ছিল সেই তিনটাকে বলা হবে গ্রেট ব্রিটেন। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়? আসতে পারে আসাম, বিহার, মিজোরাম, ত্রিপুরা। তো বিহারের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। বাংলাদেশের আয়তন কত? এটা আসতে পারে। কোনগুলো জাপানের দ্বীপ? তো এখানে যেটা করা হয়েছে, জাপানের একটা দ্বীপের সাথে অন্য দেশের আরেকটা দ্বীপের সংমিশ্রণ ঘটানো হয়েছে। শুধু একটার মধ্যে রয়েছে শুধু জাপানের দুইটা দ্বীপ, হোক্কাইডো আর হুনসু। তো এভাবে জাপানের 4-5টা দ্বীপ রয়েছে যেগুলো তাদের প্রধান দ্বীপ। তো সুতরাং এই জিনিসগুলো থেকে প্রশ্ন হতে পারে। বাংলাদেশের সবচাইতে ক্ষুদ্র প্রশাসনিক একক কোনটি? এটা পরীক্ষায় প্রায়ই আসে। তো একটা হচ্ছে গ্রাম, মৌজা, ইউনিয়ন, পাড়া। তো এটা হবে মৌজা, কারণ মৌজা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট এবং মৌজার মানচিত্র রয়েছে, গ্রামের কোনো মানচিত্র নেই। তো গ্রামটা হচ্ছে মানুষের মুখে মুখে। যদি জিজ্ঞাসা করা হয় এই গ্রাম কোত্থেকে কোন পর্যন্ত, তো মানুষ বলে দিবে যে এই জায়গা থেকে ওই পর্যন্ত, কিন্তু এটা আসলে মানুষের মুখে মুখে। বাস্তবে এটা কোনো ম্যাপ নেই এবং এটা নির্ধারিত আসলে কোনো সীমানা নেই। এটা হয়তো একজন এক এক রকম বলবে যে এখান থেকে শুরু ওখানে শেষ, কিন্তু মৌজার একটা নির্দিষ্ট সীমানা রয়েছে এবং মৌজার মানচিত্র রয়েছে। তো সেই অনুযায়ী কয়েকটি মৌজা মিলে একটা ইউনিয়ন হয়। তো সুতরাং মৌজা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ক্ষুদ্র প্রশাসনিক একক। বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি? এটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। তো সর্বশেষ যেটা হয়েছে ময়মনসিংহ। তো সেভাবে উত্তর করতে হবে। ঢাকা বিভাগের জেলার সংখ্যা কয়টি? এভাবে প্রত্যেক বিভাগে কয়টি জেলা রয়েছে
তো একটু ধারণা রাখলে এখান থেকে প্রশ্ন যদি হয় তাহলে সেগুলো সহজেই আনসার করা যাবে। তো এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলোর বিষয়ে একটু আলোচনা করি। যে এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, পাঠ্য বিষয় হিসেবে ভূগোল বেশ পুরাতন, প্রাকৃতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। প্রাকৃতিক ভূগোল হচ্ছে এর একটি গুরুত্বপূর্ণ শাখা। পাহাড়, পর্বত, নদ নদী ইত্যাদি বিষয়গুলো এই শাখায় আলোচিত হয়। তো এখানে মূলত মানবীয় ভূগোলের কোনো বিষয় এখানে নেই, তার বিপরীতটা ওখানে দেয়া হয়েছে। উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলো প্রাকৃতিক ভূগোলে আলোচিত হলে সাংস্কৃতিক ভূগোলে আলোচিত বিষয়গুলো কেমন হবে? তো বোঝাই যাচ্ছে যে এখানে উদ্দীপকে প্রত্যেকটা বিষয়ই ইঙ্গিত করা হয়েছে, সবগুলো বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোলের, অর্থাৎ এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। পাহাড়, পর্বত, নদ নদী এগুলো মানুষের তৈরি নয়। কিন্তু মানবিক ভূগোলে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো হচ্ছে মানুষের তৈরি, অর্থাৎ ভাষা, সংস্কৃতি, ধর্ম, রাষ্ট্র ইত্যাদি। সুতরাং যদি মানবীয় ভূগোলের ক্ষেত্র, পরিসীমা এই বিষয়গুলো সম্বন্ধে যদি কারো ভালো ধারণা না থাকে তখন এই প্রশ্নগুলো আনসার করা কঠিন হবে। তো সুতরাং এই বিষয়গুলো সম্বন্ধে একটু ভালো কনসেপ্ট রাখতে হবে। উদ্দীপকে উল্লেখিত শাখা এবং সাংস্কৃতিক ভূগোলে আলোচিত বিষয়গুলো আলাদা হয় কেন, ব্যাখ্যা করো। এখন এই প্রশ্নের উত্তর করার জন্য যেটা করতে হবে যে প্রাকৃতিক ভূগোল সম্বন্ধেও একটা ধারণা রাখতে হবে। যেহেতু প্রথম পত্রে প্রাকৃতিক ভূগোল পড়া হয়েছে, তো দ্বিতীয় পত্রে মানবিক ভূগোল, তো সুতরাং ফাইনাল পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হতেই পারে, যেহেতু এখন প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল দুইটা সম্বন্ধে ধারণা দেয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্রটি বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জনসংখ্যার আধিক্য, সম্পদের অসম বন্টন, আয় বৈষম্য ইত্যাদি দেশটির অর্থনীতির গতিকে যেমন হ্রাস করেছে, তেমনি ভূপ্রাকৃতিক ও জলবায়ুগত ভিন্নতা দেশটির অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে। তো এখানে বোঝা যাচ্ছে যে আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় বৃহত্তম, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম। তো দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে এই দেশটা হবে ভারত। তো এখানে আবার জ্ঞানমূলক প্রশ্ন করা হয়েছে, ভূপ্রকৃতি বলতে কি বোঝায়। আর খ নাম্বার দেওয়া হয়েছে প্রয়োগমূলক, চিত্রসহ ভারতের ভূপ্রকৃতির বর্ণনা দাও। তো উদ্দীপকে ইঙ্গিত দেওয়া রাষ্ট্রটির নাম উল্লেখপূর্বক উহার জলবায়ুর বৈচিত্র্যতা উল্লেখ করো। সেক্ষেত্রে যে দেশগুলো আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে সবগুলো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, নদ নদী এই বিষয়গুলো সম্বন্ধে একটা ভালো ধারণা রাখতে হবে। বিশেষ করে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূপ্রাকৃতিক যে ম্যাপ রয়েছে, তো সেই ম্যাপটা একটা আঁকানো শিখতে হবে। তো এখানে আসলে প্রশ্নগুলো যেহেতু খুব ছোট, তো এই কারণে চিত্র দেওয়াটা অনেক কঠিন। তারপরে যদি 4 নম্বরের প্রশ্ন হয় বা 3 নম্বরের প্রশ্ন হয়, খুব সংক্ষেপে যদি একটা চিত্র দেয়া যায় তো সেটা অবশ্যই যে দিবে তার জন্য ভালো, যদি সম্ভব হয়। আর সম্ভব না হওয়ার মনে হয় কিছু নেই, কারণ এখানে যে প্রশ্নের উত্তরগুলো চাওয়া হয় অনেক বড় প্রশ্নের উত্তর লিখবে এটা কেউ প্রত্যাশা করে না, বরং টু দ্য পয়েন্টে যেন আনসারটা হয়। অর্থাৎ ভারতের জলবায়ুটা কেমন, জলবায়ু কত প্রকার এবং সেই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো কি, ভারতের জলবায়ু কত প্রকার এবং কোন জলবায়ুর কী ধরনের বৈশিষ্ট্য, এই কথাগুলো যদি এই প্রশ্নে লেখা হয় তাহলেই কিন্তু যথেষ্ট। সেটার জন্য 1 পৃষ্ঠা লেখার কোনো দরকার নেই। তো সুতরাং যেটুকু প্রয়োজনীয় সেইটুকু লিখে, আর যেটুকু অপ্রাসঙ্গিক সেটুকু না লিখে যদি একটা চিত্র দেওয়া যায় তো সেক্ষেত্রে ফুল মার্কসটা পাওয়া অনেক বেশি সহজ হবে। তো গ নম্বরের ক্ষেত্রে যেটা হয় যে যদি টু দ্য পয়েন্টে আনসারটা হয় তো সেক্ষেত্রে এখানে 3 নম্বর সহজেই পাওয়া যায়। তো ঘ নম্বরের ক্ষেত্রে ভূপ্রাকৃতিক ও জলবায়ুগত ভিন্নতা কিভাবে দেশটির অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে এটা সৃজনশীল প্রশ্নের একটা বৈশিষ্ট্য যে 4র্থ নম্বর প্রশ্নটা যেটা, এটা হবে বিশ্লেষণধর্মী একটা প্রশ্ন হবে। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আসলে কোনো বইতে পাওয়া যাবে না। ভূপ্রাকৃতিক ও জলবায়ুগত ভিন্নতা কিভাবে দেশটির অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে, এই প্রশ্নের উত্তর যদি কেউ লিখতে চায়
তো সেটা লেখার জন্য ভারতের ভূপ্রকৃতি সম্বন্ধে তার যেমন ভালো ধারণা রাখতে হবে, ভারতের জলবায়ু সম্বন্ধেও ধারণা রাখতে হবে, এবং ভারতের অর্থনৈতিক ভিত্তি কি, প্রধান প্রধান অর্থনৈতিক খাতগুলো কোনগুলো, সেই সম্বন্ধে একটা ভালো ধারণা রাখতে হবে। সেটা যদি কারো থাকে তাহলে সহজেই এই প্রশ্নের উত্তর করতে পারবে। অর্থাৎ জলবায়ুগত ভিন্নতার কারণে ভারতে একদিকে রয়েছে পাহাড় পর্বত, ভূপ্রকৃতিগত ভিন্নতার কারণে একদিকে রয়েছে পাহাড় পর্বত, জলবায়ুগত ভিন্নতার কারণে একদিকে রয়েছে মরুভূমি, তো ইত্যাদির কারণে সেখানে যেমন সম্পদ, প্রাকৃতিক সম্পদ যেমন রয়েছে, তো তেমনিভাবে বিভিন্ন সময় ওখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করেছে, তারা বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনা নির্মাণ করেছে, তো যেগুলো তাদের পর্যটন সহ অন্যান্য আয়ের একটা অন্যতম উৎস, ইত্যাদি বিষয়গুলো এখানে নিয়ে আসতে হবে। এখানে রয়েছে এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত ক্ষুদ্র আয়তনের দেশটি 1950 সালে উত্তর কোরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গত 6 দশকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই দেশটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের জন্য মডেল হতে পারে। তো এটা একটা প্রশ্ন করা হয়েছে। তো এখানে ক নাম্বার খ নাম্বার দুইটা মুখস্থ করার বিষয়, এই দুইটা বাদ দিলাম। তা আয়তনে ক্ষুদ্র হয়ে কিভাবে দেশটি বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো? এখন এটা, এই প্রশ্নের মূল উত্তরটা হলো যে তারা তাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পেরেছে। অর্থাৎ তাদের যে জনবল সেটাকে তারা পুরোপুরি কাজে লাগাতে পেরেছে। এ কারণেই তারা আসলে উন্নতির শিখরে চলে গেছে। তো এটা হচ্ছে প্রধান উত্তর। তো এই কথাটা যেন এখানে যে উত্তরটা দেয়া হবে সেটা যে কয় লাইনেই হোক, এই কথাটা যেন এই উত্তরের মধ্যে থাকে, তো তাহলেই এখানে পুরোপুরি নাম্বারটা পাওয়া যাবে। সেটাকে আরও জোরালোভাবে সমর্থন করার জন্য হয়তো আরও কয়েক লাইন লেখার প্রয়োজন পড়তে পারে, কিন্তু সেটা চাইতে বেশি জরুরি হচ্ছে যে মূল যে উত্তরটা, সেই উত্তরটা সঠিকভাবে লেখা। তো সুতরাং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় তো এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। উদ্দীপকে উল্লেখিত দেশটিকে বাংলাদেশের উন্নয়নের মডেল কেন বলা হয়েছে? তো এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেটা করতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাপটের কোথায় কোথায় মিল রয়েছে। শুরুতে আমরা বলেছি যে তাদের জনসংখ্যা আয়তনের তুলনায় মোটামুটি বেশি, কারণ পৃথিবীর অনেক দেশ আছে যাদের অনেক বেশি আয়তন এবং জনসংখ্যা অনেক কম। তো সেই তুলনায় দক্ষিণ কোরিয়া আয়তন অনেক কম, জনসংখ্যা বেশি, প্রাকৃতিক সম্পদ খুবই সীমিত। সুতরাং এই বিষয়গুলোর সাথে বাংলাদেশের মিল রয়েছে। যেহেতু এই বিষয়গুলোর সাথে বাংলাদেশের মিল রয়েছে, তারপরেও তারা উন্নতি করতে পেরেছে, তো সুতরাং বাংলাদেশের জন্য এটা একটা উন্নয়নের একটা মডেল হতে পারে। এটাই হচ্ছে মূল উত্তর। তো এই মূল কথাটা যেন উত্তরের মধ্যে থাকে, বাকি আরও অন্যান্য অনেক কথা থাকতে পারে। তো সেই কথাগুলো এই কথাটাকে সমর্থন করার জন্য, আরও ভালোভাবে স্পষ্ট করার জন্যে, কিন্তু মূল উত্তরটা ওটা। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে উত্তর দেওয়ার সময় প্রধান উত্তর যেটা, মূল উত্তর যেটা, সেটা যেন অবশ্যই সুন্দর করে লেখা থাকে, তার স্পষ্ট করে লেখা থাকে। বাকি অন্যান্য বিষয়গুলো সাপোর্ট দেওয়ার জন্য লিখতে হবে। তো এখানে আরও কিছু প্রশ্ন করা হয়েছে, তো আমি অত বিস্তারিত যাচ্ছি না, প্রত্যেকটাই মূলত একই রকম বিষয়। তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ 1971 সালে স্বাধীন হয়েছে, তার মানে এখানে বাংলাদেশের কথা বলা হয়েছে। তো উদ্দীপকে উল্লেখিত দেশটির ভূপ্রকৃতি ও জলবায়ু কীভাবে অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করেছে ব্যাখ্যা করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আয়তনে পৃথিবীর মানচিত্রের মধ্যে খুবই ছোট্ট একটা দেশ, তারপরেও পৃথিবীর অনেক কৃষিপণ্য উৎপাদনে প্রথম দিকে অবস্থান করছে। ধান উৎপাদনে বিশ্বে 4 নম্বর, সবজি উৎপাদনে বিশ্বে 7-8টির মধ্যে একটি, আলু উৎপাদনে 7-8টির মধ্যে একটি, মিঠা পানির মাছ উৎপাদনে 5ম। তো এরকম বাংলাদেশের কৃষিক্ষেত্রে অনেক বড় বড় অর্জন রয়েছে। কিভাবে সম্ভব? এত অল্প আয়তনের একটা দেশ এত বেশি কৃষি উৎপাদন কিভাবে করে? তো এর জন্যে রয়েছে এখানকার
ভূপ্রকৃতি এবং জলবায়ু আসলে অনেকটাই ভূমিকা পালন করছে। কারণ এখানে প্লাবন সমভূমি, যেটা খুবই উর্বর মাটি, এবং যে জলবায়ু সেটা এখানে যে ফসলগুলো হয় সেটা উৎপাদনের জন্য খুবই উপযোগী। এই কারণেই আসলে সম্ভব হয়েছে। তো এটাই হচ্ছে মূল উত্তর। তো এই কথাটা তো এইভাবে বইয়ের মধ্যে কোথাও লেখা নেই। তো কিন্তু যদি কেউ এই প্রশ্নের উত্তর করতে চায়, তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্বন্ধে তার ধারণা রাখতে হবে, জলবায়ু সম্বন্ধে তার ধারণা রাখতে হবে, এবং এখানকার যে কৃষি যে প্যাটার্ন, সেই প্যাটার্নের নিয়ামকগুলো কী কী, এই বিষয়গুলো সম্বন্ধে একজনের ধারণা রাখতে হবে। এই বিষয়গুলোর সম্বন্ধে যদি ধারণা থাকে কারো, তাহলে সেই প্রশ্নের উত্তরটা যথাযথভাবে করতে পারবে। তো যাই হোক, এখানে যে প্রশ্নগুলো একটু আমি সামারাইজ করার চেষ্টা করেছি, যে ভূগোল কি, মানব ভূগোল কাকে বলে, মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, মানব ভূগোলের ক্ষেত্র বিষয়বস্তু, মানব ভূগোলের শাখা, বিশ্বের প্রধান প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহের সংক্ষিপ্ত বর্ণনা, এবং যে কয়টি দেশ আলোচনা করা হয়েছে সেই দেশগুলোর জলবায়ু, ভূপ্রকৃতি, নদ নদী, প্রধান প্রধান বন্দর, এই বিষয়গুলো সম্বন্ধে যদি কেউ, অবশ্যই কৃষি, শিল্পের ধরন, এই বিষয়গুলো সম্বন্ধে যদি ধারণা নেওয়া যায়, তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্ন যেভাবে, যে উদ্দীপকের মাধ্যমে যেভাবে করা হোক, আশা করা যায় আনসার করতে পারবে। তো এবার চতুর্থ অধ্যায় সম্বন্ধে আমরা একটু দেখি, যে এখানেও একইভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে। তো এখানে কিছু নমুনা প্রশ্ন দেয়া হয়েছে। এখানে বোঝানোর মতো খুব বেশি কিছু আসলে নেই। এখানে যে ফসলগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ধান এবং গম। তো তার মধ্যে ধান হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচাইতে বেশি উৎপন্ন হয়, এবং পৃথিবীর মোট উৎপাদনের ৮০% ধান এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে উৎপাদন হয়। যেহেতু এই এলাকাতে ধান বেশি উৎপাদন হয়, তো সেহেতু এখানকার মানুষের প্রধান খাবার হচ্ছে ভাত। আর গম নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল, তো এই কারণে শীত প্রধান এবং নাতিশীতোষ্ণ অঞ্চল যেগুলো আছে, তো সেখানে গম উৎপাদন করা হয়। ইতিপূর্বে আমরা থিওরি যখন পড়েছি তখন দেখেছি যে শীত প্রধান দেশে তারা গম উৎপাদন করে থাকে মূলত তাদের যে গ্রীষ্মকাল বা শরৎকাল সেই সময়ে, অর্থাৎ তাদের যখন আবহাওয়া একটু গরম থাকে তখন তারা গম উৎপাদন করে থাকে। আর আমাদের মতো উষ্ণমণ্ডলীয় দেশ যেগুলো আছে সেই দেশগুলোতে শীতকালে যখন তাপমাত্রা কম থাকে তখন গম উৎপাদন করা হয়ে থাকে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তো এই দেশগুলোতে। আর শীত প্রধান দেশ, সেখানে তো শীতকালে তো তাদের বরফেই ঢাকা থাকে, সুতরাং ওই সময় তো চাষ করা সম্ভব হয় না। যখন গরম পড়ে তখন তারা চাষ করে। তো তাদের দেশের গরমকাল আমাদের দেশের শীতকালের চাইতেও ঠান্ডা। তো ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চল, ধান কোন ভৌগোলিক অঞ্চলের ফসল? তো যেটা একটু আগেই বললাম, চীনের কোন প্রদেশ ধান চাষের জন্য বিখ্যাত? তো এখানে একটু মাথা খাটাতে হবে যে চীনের কোন প্রদেশ ধান উৎপাদনের জন্য বিখ্যাত। তো চীনের উত্তর দিকে চীন একটা বড় দেশ, এবং এর উত্তর দিকে রয়েছে হচ্ছে মরুভূমি এবং ঠান্ডা অঞ্চল, আর এর দক্ষিণ দিকে রয়েছে উষ্ণ অঞ্চল। সুতরাং দক্ষিণ দিকের যে প্রদেশ, তো সেই প্রদেশগুলো ধান উৎপাদনের জন্য অবশ্যই ভালো হবে। তো হুনান, এটা চীনের দক্ষিণের একটা প্রদেশ, এবং এটাই হচ্ছে ধান উৎপাদনের জন্য বিখ্যাত। তো থাইল্যান্ড ধান উৎপাদন ও রপ্তানিতে যথাক্রমে কততম স্থান দখল করে আছে? তো থাইল্যান্ড হচ্ছে এখানে ধান রপ্তানিতে তারা প্রথম, বিশ্বের মধ্যে প্রথম। এর কারণ হচ্ছে তারা উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম। এর কারণ হচ্ছে যে তাদের দেশের জনসংখ্যা কম, সেই কারণে তারা উৎপাদন করে অনেক বেশি, এবং তাদের যে লোকাল যে কনজামশন সেটা কম, সে কারণেই তারা আসলে রপ্তানি করতে পারে। নাহলে বাংলাদেশ উৎপাদন করে হচ্ছে মানে চতুর্থ স্থানে আসে। তো সেই তুলনায় বাংলাদেশেরই বেশি রপ্তানি করার কথা, কিন্তু বাংলাদেশের টোটাল জনসংখ্যা আবার থাইল্যান্ডের চাইতে প্রায় 3 গুণ। তো এই কারণে বাংলাদেশ রপ্তানি করতে পারে না, বরং অনেক সময় আমদানি করতে হয়। তো এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বলা যায়। তো সুতরাং এটা একটা ক্লু যে থাইল্যান্ড কিভাবে উৎপাদনে
বাংলাদেশের পরবর্তীতে অবস্থান করতেছে, তারপরে আবার রপ্তানিতে প্রথম, এটা কিভাবে? সেক্ষেত্রে থাইল্যান্ডের জনসংখ্যা সম্বন্ধে যদি কারো ধারণা থাকে তাহলে সেই প্রশ্নের আনসারটা সহজেই করতে পারবে। তো এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্নভাবেই আসলে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো করা যায়। তো সুতরাং জ্ঞানমূলক প্রশ্ন এটার নির্দিষ্ট কোনো সিলেবাস বা সাজেশন দেওয়া সম্ভব নয়। তবে আগেই বললাম যে কয়েকটা বইয়ে যে উত্তরগুলো দেয়া আছে সেগুলো যদি কভার করে কেউ, তাহলে অনেক ক্ষেত্রে এটা কাজে আসবে। চা রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশ কোনটি? তো এই ধরনের প্রশ্ন যখন করা হয় তখন আসলে রপ্তানির বিষয়টা ওই দেশের জনসংখ্যার সাথে সম্পর্কিত, আর উৎপাদনের বিষয়টা, উৎপাদন এবং রপ্তানি এই বিষয়টা আসলে জনসংখ্যার সাথে অনেকটা সম্পর্কিত। কোনো দেশ হয়তো বেশি উৎপাদন করতে পারে কিন্তু রপ্তানি নাও করতে পারে, যদি তার লোকাল কনজামশন বেশি হয় সেক্ষেত্রে হয়তো সে অত বেশি রপ্তানি নাও করতে পারে। তো চা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? তো এখানে কেনিয়া, চীন, শ্রীলঙ্কা, ভারত রয়েছে, সম্ভবত ভারত হবে। তারপরে জিমারম্যান কৃষির ক্ষেত্রকে কয় ভাগে ভাগ করেছেন? তো এই প্রশ্নের উত্তরটা আসলে এখানে না আসলেও হতো, কারণ যেহেতু এখানে এই ধরনের কোনো তত্ত্ব নাই, বইতে কোনো তত্ত্ব থিওরিতে নেই, তো এই প্রশ্ন এটা অ্যাভয়েড করা যেতে পারে। বাংলাদেশের উৎপন্ন ফসলকে কয় ভাগে ভাগ করা যায়? তো বাংলাদেশের উৎপন্ন ফসলকে 2 ভাগে ভাগ করা যায়, রবি শস্য আর একটা হচ্ছে খরিফ শস্য। তো এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো যদি এখানে দেখি তাহলে ওই একই রকম আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানেও প্রযোজ্য, যে শীতপ্রধান ও নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি ঘাস জাতীয় ফসল যা বিশ্বের বিরাট সংখ্যক জনগোষ্ঠীর খাবারের চাহিদা পূরণ করে থাকে। তো শীতকালে আমাদের দেশে সীমিত আকারে চাষ করা হয়। তো শীতকালে চাষ করা হয় এবং রুটি, কেক, বিস্কুট ইত্যাদি বানানো হয়, তার মানে এটা হচ্ছে গম। তো বাংলাদেশে এটি কেন শীতকালে করা হয়? তো প্রধান উত্তরটা হলো যে শীতকালে গম উৎপাদনের জন্য কম তাপমাত্রা লাগে এবং বাংলাদেশে শীতকালে এই অনুকূল তাপমাত্রাটা পাওয়া যায়, সে কারণে শীতকালে করা হয়। বিশ্বব্যাপী ফসলটির বন্টন কিভাবে নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। বিশ্বব্যাপী ফসলটির বন্টন কিভাবে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বিশ্বব্যাপী যে দেশগুলোতে তাপমাত্রা কম সেখানেই এটা উৎপাদন করা হয়, আর যেখানে তাপমাত্রা বেশি সেখানে উৎপাদন করা হয় না। সুতরাং জলবায়ুর ভিত্তিতে এটার বন্টন নিয়ন্ত্রিত হয়। তো এটাই হচ্ছে মূল উত্তর। বাকি এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আরও কিছু উত্তর হয়তো লিখতে হতে পারে। বাংলাদেশ বিশ্বের 4র্থ ধান উৎপাদনকারী দেশ। এর সবগুলো প্রতিবেশী রাষ্ট্রে ধান উৎপাদন করে। এই অঞ্চলে অধিবাসীদের প্রধান খাদ্য ভাত। বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণে চাল অনেক সময় আমদানি করে, অন্যদিকে থাইল্যান্ড কম উৎপাদন করে, রপ্তানি কেন করে? এই প্রশ্নের উত্তর আগেই বলে দিয়েছি। কৃষিকর্ম এর উন্নতি কতিপয় বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। পৃথিবীর সব জায়গা সমবৈশিষ্ট্য সম্পন্ন নয় বলে এক এক অঞ্চলে এক এক ফসল উৎপন্ন হয়। তো এখানে গ নম্বর প্রশ্ন, ফসল উৎপাদনে অর্থনৈতিক ও প্রাকৃতিক নিয়ামকের পার্থক্য কোথায়? কারণ ব্যাখ্যা করো। যদিও এটা আসলে উদ্দীপকের মতো করে ওইভাবে হয়নি, এগুলো উদ্দীপক ছাড়া যেন গ নম্বরের প্রশ্ন উত্তর করা যাবে না এরকমই কথা। সেক্ষেত্রে এই প্রশ্ন দুইটা আসলে ওই বিধিসম্মত হয়নি। তো রফিক ও বন্ধুরা সিলেট অঞ্চলে ভ্রমণ করতে গিয়ে ওই এলাকার মনোমুগ্ধকর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ফসল ও ফল ফলাদি অবলোকন করে বিমোহিত হয়। তো এখানে বলেছে উদ্দীপকে উল্লেখিত এলাকায় যে যে ফসল উৎপন্ন হয় তা উল্লেখপূর্বক সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ ওই এলাকার ওই জলবায়ুতে যে সমস্ত ফসলগুলো হয়, তো সিলেট যেহেতু সেখানে চায়ের বিষয়টা অবশ্যই আসবে। উদ্দীপকে উল্লেখিত এলাকায় প্রধান বাগিচা ফসল কি, উহার বিশ্বব্যাপী বন্টন দেখাও। তো এই প্রশ্নের দ্বারা আসলে আলটিমেটলি চা কোন কোন দেশে হয় এবং কি পরিমাণ হয় সেই চার্টটা দিতে হবে এবং ওই দেশের নামগুলো উল্লেখ করতে হবে, খুব সংক্ষেপে পারলে একটা মানচিত্র দিতে হবে। এটাই এই প্রশ্নের উত্তর। আখ একটি ঘাস জাতীয় ফসল, সারা বিশ্বে উৎপাদিত চিনি 60% আসে আখ থেকে, তবে সব আবহাওয়াতে এই ঘাসটি ভালো জন্মায় না। তো সুতরাং আখ চাষের জন্য কেমন জলবায়ু দরকার, এটা যদি কারো জানা থাকে এই প্রশ্নের উত্তর সহজেই করা যাবে। জার্মানির আবহাওয়া কি আখ চাষের জন্য উপযোগী? তো উত্তর হবে না, কারণ সেখানে অনেক বেশি ঠান্ডা এবং অত বেশি ঠান্ডার মধ্যে আখ ভালো জন্মায় না।
তো এখানে উপরে আসলে শিরোনামটা প্রথম অধ্যায় রয়ে গেছে, এটা চতুর্থ অধ্যায় হবে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে, কৃষিকাজ কি, কৃষিকাজের ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ামক, ধান, গম, আখ, চা, রাবার চাষের উপযোগী জলবায়ু, উৎপাদন, বন্টন, বাণিজ্য। অর্থাৎ বিশেষ করে প্রধান যে ফসলগুলো ধান, গম, চা, এগুলোর উৎপাদন একটা চার্ট একটু মনে রাখতে হবে, যে কি পরিমাণ উৎপাদন করে, কি পরিমাণ আমদানি করে, কি পরিমাণ রপ্তানি করে, এবং বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রের বর্ণনা, অর্থাৎ এই যে মিশ্র কৃষি, নিবিড় কৃষি, আন্তঃকৃষি, এগুলো কোনটার কি বৈশিষ্ট্য এটা একটু পড়তে হবে। বদ্বীপ কি, দোআব কি ও প্লাবন সমভূমি বলতে কি বুঝো। তো এই ধরনের কিছু টার্ম আছে, ভৌগোলিক টার্ম। তো সেই টার্মগুলো সম্বন্ধে একটু ধারণা রাখা যেতে পারে। কৃষি প্রযুক্তি কি, বাংলাদেশের সমস্যার সম্ভাবনা তুলে ধরো, তো এটা আসতে পারে। তারপরে মনে হয় আরও কিছু না। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের কিছু কৃষি সংস্থা রয়েছে, তো সেই সংস্থাগুলো যেমন বিএডিসির পূর্ণরূপ কী, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়লে আশা করা যায় যে এখান থেকে কোনো প্রশ্ন কমন না পড়ার কিছু নেই এবং আনসার না করতে পারার কোনো কারণ নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো। তা আগামী ক্লাসে আমরা পরবর্তী পঞ্চম অধ্যায়, নবম অধ্যায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।